আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে বিপরীত শব্দ পড়েছিলাম। দেখো বইয়ের 95 পৃষ্ঠা, সবাই ব্যাকরণ বইয়ের 95 পৃষ্ঠা বের করো। 95 পৃষ্ঠা আমরা একাই একটি দুর্গ থেকে পাখিদের কথা এই পর্যন্ত বিপরীত শব্দগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল। আজকে তোমরা পড়বা 96 পৃষ্ঠা আমাদের গ্রাম থেকে একজন পটুয়ার কথা পর্যন্ত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পড়া কিন্তু একজন পটুয়ার কথা পর্যন্ত। তাহলে তোমরা এই যে এখানে অধ্যায় ভিত্তিক বিপরীত শব্দ দেওয়া আছে, মানে তোমাদের বইয়ে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায় ভিত্তিক মানে হচ্ছে অধ্যায় থেকে সংগ্রহ করা যে বিপরীত শব্দগুলো এগুলো এখানে দেওয়া আছে। এই বিপরীত শব্দগুলো তোমরা ভালো করে শিখে নিবে। এছাড়াও আরো অনেক বিপরীত শব্দ থাকে, যেমন গল্পে অনেক শব্দ ব্যবহার করা হয়, এই শব্দগুলোরও বিপরীত শব্দ তোমাদের জানা থাকতে হবে। তো দেখো আমাদের গ্রাম থেকে একজন পটুয়ার কথা পর্যন্ত কি কি বিপরীত শব্দ আছে আমি তোমাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি। গ্রাম, শহর, আলো আধার, পূর্ব পশ্চিম, ভরা খালি, আত্মীয় অনাত্মীয়, চাঁদ সূর্য, সামনে পিছনে, শক্ত নরম, ইচ্ছে অনিচ্ছে, অনেক অল্প, সুন্দর অসুন্দর, বন্ধু শত্রু, নতুন পুরনো, এদিক ওদিক, দেশে বিদেশে, হাসি কান্না, ছেলে মেয়ে, ভরা খালি, বড় ছোট, মানুষ অমানুষ। তারপরে দেখো একজন পটুয়ার কথায় গল্পটি থেকে কি কি আছে। গর্ব অগর্ব, চূড়ান্ত প্রাথমিক, যুক্ত বিযুক্ত বা আলাদা, দানব দেবতা, আসল নকল বা খাঁটি নকল, মানুষ অমানুষ, কষ্ট আরাম, প্রকাশিত অপ্রকাশিত, জীবন মরণ। এই যে বিপরীত শব্দগুলো আছে এই বিপরীত শব্দগুলো তোমরা ভালো করে শিখবে। তারপর হচ্ছে বিপরীত শব্দ লেখার নিয়মটা তোমরা জানো, গত ক্লাসেও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম কিভাবে বিপরীত শব্দ লিখতে হবে। এখানেও সুন্দর করে দেখো দেয়া আছে যে প্রদত্ত শব্দ লিখে শব্দগুলো উঠাবে, তারপর বিপরীত শব্দের নিচে বিপরীত শব্দগুলো তোমরা সুন্দর করে লিখে নিবে। তারপর দেখো গত ক্লাসে তোমাদের রচনা দেয়া ছিল আমাদের জাতীয় পতাকা রচনা 171 পৃষ্ঠা ব্যাকরণ বইয়ের। এই 171 পৃষ্ঠার রচনা 3টি প্যারা তোমাদের পড়া ছিল, আর বাকি 2টি প্যারা তোমরা ভালো করে শিখে নেবে। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন আর হচ্ছে উপসংহার, এই 2টি প্যারা তোমরা ভালো করে শিখে নেবে। তো দেখো আজকে তোমাদের পড়া হচ্ছে বিপরীত শব্দ এবং রচনা। সবাই একটু পড়াটা লিখে নাও। তাহলে তোমরা ব্যাকরণ বই 96 পৃষ্ঠায় আমাদের গ্রাম থেকে একজন পটুয়ার কথা পর্যন্ত যে অধ্যায় ভিত্তিক বিপরীত শব্দগুলো দেয়া আছে এগুলো শিখবে। আর 171 পৃষ্ঠা জাতীয় পতাকা শেষের যে 2টি প্যারা তোমাদের বাকি ছিল এই 2টি প্যারা তোমরা শিখে নিবে, শিখে সুন্দর করে এইচডব্লিউ খাতায় তোমরা লিখবে। তো আজকে তোমাদের পড়া এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পরীক্ষা নেব, সবাই একটু বোর্ডে খেয়াল করো। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আজকে তোমাদের অধ্যায় 4 মানে গুণের উপরে পরীক্ষা থাকবে। তোমরা দেখো
শ্রেণী তৃতীয় বিষয় গণিত পরীক্ষা অধ্যায় 4 গুণের উপরে পরীক্ষা থাকবে তোমাদের। পূর্ণমান হচ্ছে 50। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। দেখো সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। সময় কতক্ষণ পাবে? 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই পরীক্ষাটা দেবে। তোমরা কিন্তু কোনো অতিরিক্ত সময় নেবে না, কারণ পরীক্ষা তো পরীক্ষা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় নিতে হয়। তোমরা যদিও বাসায় পরীক্ষা দিচ্ছ, কিন্তু সময় তোমাদের 1 ঘন্টা 30 মিনিটই থাকবে। তোমরা বাসায় তোমাদের গার্ডিয়ান বা অন্য যার কাছেই পড়ো, তার কাছেই তোমরা এই সময়ের মধ্যে পরীক্ষাটা সুন্দরভাবে দিবে। এবং এটা তোমরা একটা নতুন খাতায় দিবে। তোমাদের এমনিতে যে তোমরা গণিত লিখো ওই SW খাতায় লিখবে না, তোমরা একটা পুরো নতুন খাতায় পরীক্ষাটা দিবে। এবং তোমরা আগে প্রশ্নগুলো উঠিয়ে নিবে, তারপরে তোমরা কি উত্তর লিখবে। দেখো এখানে আছে 1 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে আছে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, 10টাতে নাম্বার হচ্ছে 10, মানে একটাতে 1 1 করে। আচ্ছা দেখো 2 নম্বরে আছে নামতা লিখো। 2 নম্বরে কি আছে? নামতা লিখো। 2 নম্বরের নাম্বার হচ্ছে 10। এখানে আছে 2টা নামতা, একটাতে 5 5 করে, 2টাতে 10 নম্বর। এখন দেখো 3 নম্বরে আছে গুণ করি 5টা ছোট ছোট গুণের অঙ্ক। এখানে দেখো 5টা ছোট ছোট গুণের অঙ্কে 2 করে নাম্বার হচ্ছে 10। তাহলে কত হলো? 10 10 10, 30 নাম্বার। আর এখানে আছে 2টা ডাকের অঙ্ক, একটাতে 5 5 করে, 2টাতে 10। আর একটা আছে 5 নম্বরে আছে সৃজনশীল মানে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, এখানেও আছে 10। তাহলে তোমাদের মোট নাম্বার হলো 50। এই 50 নাম্বার তোমরা পরীক্ষা দেওয়ার সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদেরকে অবশ্যই সময়ের বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ তোমাদের যখন পরীক্ষা হবে তোমরা যদি এখন লিখতে দেরি করো তাহলে তোমাদের তখনও সব কিছু লেখার তোমরা সময় পাবে না। তাহলে তোমরা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে পরীক্ষাটা দিবে। দেখো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে? গুণ কাকে বলে। প্রথমে আছে গুণ কাকে বলে। আমরা যখন সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছিলাম গুণের, তখন পড়েছিলাম গুণ কাকে বলে, গুণক কাকে বলে, গুণ্য কাকে বলে, গুণফল কাকে বলে। দেখো এখানে আছে ক নম্বরে আছে গুণ কাকে বলে। সবাই কিন্তু উত্তরগুলো পারো। দেখো খ নম্বরে আছে গুণ্য কাকে বলে। কি আছে? গুণ্য কাকে বলে। গ নম্বরে আছে কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কি হবে। কোন সংখ্যাকে যদি 0 দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল কি হবে। ঘ নম্বরে আছে, দেখো তোমরা প্রশ্নগুলো আগে খাতায় তুলে নাও। আমি যতক্ষণ ক্লাস করবো তোমরা প্রশ্নগুলো খাতায় তুলবে, এরপরে তোমরা লেখা স্টার্ট করবে। দেখো ঘ নম্বরে আছে গুণকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। গুণকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ও নম্বরে আছে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ। গুণ কিসের সংক্ষিপ্ত রূপ। চ নম্বরে আছে গুণের অপর নাম কি। গুণের অপর নাম কি। তোমরা যে শীটটা পেয়েছিলে সেটাতে তোমরা পড়েছো। দেখো এখন আছে 6 নম্বরে গুণফলের সূত্র কি। গুণফলের সূত্র কি। আমরা গুণফলের সূত্র জানি, গুণকের সূত্র জানি, গুণের সূত্র জানি। এখানে আছে গুণফলের সূত্র কি। বর্গীয় জ নম্বরে আছে গুণকের সূত্র কি। দেখো ঝ নম্বরে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে 52 গুণ 4। কত? 52 গুণ 4 সমান সমান 208। এখানে গুণ্য কত? এখানে গুণ্য কত? পরে দেখো 9 নম্বরে আছে 13 গুণ 6। কত? 13 গুণ 6 সমান সমান 78। এখানে গুণক কত? এখানে বের করবে তোমরা গুণ্য কোনটা, এখানে বের করবে গুণক কোনটা, মানে গুণক কত। 2 নম্বরে দেখো আছে 1 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পড়া শেষ। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা খাতায় তুলবে। তারপরে 2 নম্বরে তুলবে নামতা লিখো। কতে আছে 2টা নামতা আছে, ক আর খ। কতে আছে 9 এর নামতা, খতে আছে 12 এর নামতা। আমরা নামতা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করেছিলাম, তাই তোমরা সবাই এই 9 এর নামতা আর 12 এর নামতা অবশ্যই পারো। তোমরা লিখবে এই 2টা নামতাতে তোমরা পাবে 5 নম্বর 5 নম্বর করে 10 নম্বর। দেখো 2 নাম্বার শেষ। এখন আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে কি আছে? গুণ করি। ছোট ছোট 5টা গুণ দেওয়া আছে, 2টা পাশাপাশি এবং 3টা কি খারাপ হবে। এখন দেখো এই সবগুলোতে 2 করে তোমার 5টা গুণের অঙ্কে আছে 10 নম্বর। কত নম্বর আছে? 10 নম্বর। এখন দেখো তোমরা দেখো ক নম্বরে আছে 50 গুণ 20। কত? ক
নাম্বার কোনটা হচ্ছে 50 গুণ 20, এটা পাশাপাশি করতে হবে। এখন দেখো খ নাম্বারে আছে 24 গুণ 42 সমান সমান কত। পরে গ নাম্বারে আছে 305 গুণ 7, এটা খারাপভাবে দেওয়া আছে। দেখো ঘ নাম্বারে আছে 284 গুণ 28। পরে ও নাম্বারে আছে 298 গুণ 35, কত 298 গুণ 35। এভাবে তোমরা 3-এর 5টা গুণ করবে, তাহলে এখানে থাকবে তোমাদের 10 নাম্বার। আচ্ছা দেখো এখন 4 নাম্বারে আছে দুইটা ডাকের অঙ্ক। 4 নাম্বারে কি আছে, দুইটা ডাকের অঙ্ক। দেখো এখানে আছে তুর্যদের বাগানে 25 সারি আম গাছ আছে। কি আছে, 25 সারি, মানে লম্বা লাইন করে 25 সারি আম গাছ আছে। এবং প্রতি সারিতে, মানে প্রতি বলতে কি বুঝি, একটি, তাহলে একটি সারিতে 27টি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? অঙ্কগুলো আমরা করেছি। আমি বলেছিলাম তোমাদের যে তোমাদের ডাক চেঞ্জ করে, সংখ্যা চেঞ্জ করে অঙ্ক আসতে পারে। এইরকম ভাবে আমি সংখ্যা চেঞ্জ করে অঙ্ক দিয়েছি। এই অঙ্কগুলো তোমাদের আগের অঙ্কর মতো, তোমরা কিন্তু সুন্দরভাবে অঙ্কগুলো করবে। পরীক্ষাতে যেভাবেই আসুক না কেন, তোমরা যদি এভাবে অন্যরকম ভাবে অঙ্ক করে থাকো তোমরা অবশ্যই পাবে। তাহলে দেখো আমি আবারও বলছি, তুর্যদের বাগানে 25 সারি আম গাছ আছে এবং প্রতি সারিতে 27টি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? এখন দেখো খ নাম্বারে আছে, তোমাদেরকে কিন্তু দুইটা অঙ্কই করতে হবে। খ নাম্বারে আছে রত্নর টাকার 11 গুণ টাকা সাবার কাছে আছে। রত্নর টাকার 11 গুণ টাকা সাবার কাছে আছে। রত্নর কাছে যদি 245 টাকা থাকে, রত্নর কাছে যদি কত টাকা থাকে, 245 টাকা, তবে সাবার কাছে কত টাকা আছে? আবারও বলছি, সবাই খেয়াল করো, রত্নর টাকার 11 গুণ টাকা সাবার কাছে আছে। রত্নর কাছে যদি 245 টাকা থাকে, তবে সাবার কাছে কত টাকা আছে? এখন দেখো আমাদের 4 নম্বরে দুইটা অঙ্কে 10। এখন আমরা 5 নম্বর দেব। 5 নম্বরে একটি যোগ্যতা অঙ্ক দেওয়া আছে। এরকম অঙ্ক আমরা করেছি। এখন দেখো আমি একটু ডাকটা চেঞ্জ করে, একটু সংখ্যাগুলো চেঞ্জ করে তোমাদের অঙ্কটা দিয়েছি, তোমরা দেখো। 5 নম্বরে আছে রাফেদ প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়। কত ঘন্টা ঘুমায়? 8 ঘন্টা। কে ঘুমায়? রাফেদ। রাফেদ প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়। ক নম্বরে প্রশ্ন হচ্ছে সে এক সপ্তাহে কত ঘন্টা ঘুমায়। এরকম সেম একটা অঙ্ক আমরা করেছি, তোমরা একটু খেয়াল করো। সে এক সপ্তাহে কত ঘন্টা ঘুমায়। খ নম্বরে আছে সে এক মাসে কত ঘন্টা ঘুমায়। খ নম্বরে কি আছে, সে এক মাসে কত ঘন্টা ঘুমায়। গ নম্বরে হচ্ছে সে এক বছরে কত ঘন্টা ঘুমায়। তাহলে দেখো রাফেদ প্রতিদিন 8 ঘন্টা ঘুমায় দেওয়া আছে, তারপরে করতে হবে ক নম্বরে সে এক সপ্তাহে কত ঘন্টা ঘুমায়। তারপরে দেখো খ নম্বরে আছে সে এক মাসে কত ঘন্টা ঘুমায়। গ নম্বরে আছে সে এক বছরে কত ঘন্টা ঘুমায়। এখানে এই অঙ্কে তোমরা পাবে 10 নম্বর, তোমাদের নম্বর হচ্ছে 10। এখন দেখো এই প্রশ্নটা তোমরা প্রথমে খাতায় তুলবে, নতুন খাতায়। ওই খাতায় তোলার পরে তোমরা পরের পৃষ্ঠা থেকে অঙ্ক পরীক্ষা স্টার্ট করবে। দেখো এইখানে 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বার আর 10 নাম্বার, এই হলো মোট তোমাদের 50 নাম্বার। তোমাদের 50 নাম্বারে একটা বড় পরীক্ষা হবে, তোমরা সুন্দরভাবে পরীক্ষাটা দিবে। এবং আজকে তোমাদের গুণের উপর পরীক্ষা ছিল, আগামীকাল তোমাদের ভাগের উপর পরীক্ষা হবে। তোমরা সবাই ভাগে অঙ্ক করার জন্য প্রস্তুতি নিয়ে রেখো। আচ্ছা দেখো, তাহলে তোমরা আজকে সুন্দরভাবে পরীক্ষাটা দিবে এবং স্কুলে এনে বৃহস্পতিবারে খাতাটা তোমাদের এইচডব্লিউ খাতার সাথে জমা দিয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। আজকে আমি তোমাদের সাথে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, টপিকসটির নাম হচ্ছে রিঅ্যারেঞ্জ। টপিকসটির নাম কি? রিঅ্যারেঞ্জ। অর্থাৎ তোমাকে কিছু বাক্য বা কিছু সেন্টেন্স অথবা কিছু ওয়ার্ড বা শব্দ এলোমেলো করে দেওয়া থাকবে, তোমার এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, সবাই একটু সিলেবাসটা বের করো। দেখো তোমার সিলেবাসে 10 নম্বরে লেখা আছে, 10 নম্বরে লেখা আছে হচ্ছে rearrange the given words in the correct order to make meaningful sentences.
আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে, আমি আবারও পড়ছি, সবাই একটু ভালো করে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস। তাহলে তোমাকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো অবশ্যই এলোমেলো করে দেওয়া থাকবে। এলোমেলো করে ওয়ার্ডগুলো সুন্দর করে সাজিয়ে লিখে সেগুলোকে তোমার মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ অর্থবোধক বাক্যে পরিণত করতে হবে। এখানে দেখো আমি দুই রকম ভাবে লিখেছি রিঅ্যারেঞ্জ। এটা হচ্ছে আমি সেন্টেন্স এলোমেলো করে দিয়েছি, তোমাকে সেন্টেন্সগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। আবার বিনঙ্গে দেখো এখানে কিছু ওয়ার্ড আমি দিয়েছি এলোমেলো করে, সেই এলোমেলো করে ওয়ার্ডগুলো তোমার কি করতে হবে, সুন্দর করে সাজিয়ে তোমাকে মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। সবাই একটু দেখো, আমি আবার বলি, তোমাদের রিঅ্যারেঞ্জ কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমরা যে সিলেবাস পড়েছি সেখান থেকেও আসতে পারে, আবার নিচ থেকেও আসতে পারে, আবার অন্য কোনো কোথাও থেকেও আসতে পারে। রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ আনসার করার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে এলোমেলো করে দেওয়া থাকবে, আমরা এগুলো সাজিয়ে লিখতে পারি কিনা সেগুলো আমরা খেয়াল করব। দেখো প্রথমেই আমি আসি হচ্ছে এ নাম্বারে, সবাই একটু দেখো, আমি লিখেছি কি, এ ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আই লিভ ইন এ ট্রি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই এম এ ক্রো, আই এম অ্যাক্টিভ অলডে। দেখো এখানে আমি যে কথা সেন্টেন্সগুলো লিখেছি সবগুলো কিন্তু এলোমেলো করে লিখেছি। দেখো, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ে বেড়াই এবং আকাশে উড়ে উড়ে বেড়াই এবং খাদ্য খুঁজে বেড়াই। তো দেখো আমিটা কে, এখানে শুরুটাই আমার পরিচয় লাগবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে কি হওয়া উচিত ছিল আমাদের, আই এম এ ক্রু। তাহলে আমি আই এম এ ক্রু কোথায় দিয়েছি, 4 নাম্বার সেন্টেন্সে দিয়েছি। তাহলে আমার এখানে কি এলোমেলো করে দেওয়া আছে না? তাহলে এলোমেলো করে দেওয়া থাকলে আমরা কি করব, সুন্দর করে সম্পূর্ণটা আগে ভালো করে পড়বো, পড়ার পরে আমরা সুন্দর করে খাতায় লিখবো। এখন আমরা খাতায় কিভাবে লিখবো সবাই একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার যখন পরীক্ষায় আসবে তখন তোমাকে প্রশ্নগুলো লিখতে হবে না, তুমি সরাসরি আনসার টু দ্য কোয়েশ্চেন নং, যেই নঙে দেওয়া থাকবে সেই নংটা লিখবে। লেখার পরে তারপর তুমি এ নং দেওয়া থাকলে এই নং লিখে আনসারটা সরাসরি লিখে যাবে। যেমন ধরো এখানে আমি লিখছি, প্রথমে কি হবে, আই এম এ ক্রো। তারপরে দেখো তো কি হয়, আই এম এ ক্রো, আমি কাক, আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি। তাহলে আই লিভ ইন এ ট্রি। তারপরে দেখো কি আসে, এটা লিখে ফেলেছি, এই লাইনটা আমরা লিখে ফেলেছি, বাকি থাকে হচ্ছে 3টা। তাহলে পরে কোনটা কি, দেখো, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর দেখো আমি এটাও লিখে ফেলেছি, বাকি থাকে কোন দুটো, প্রথমটা এবং শেষটা। তাহলে আই এম অ্যাক্টিভ অল ডে, আমি কি প্রতিদিন কর্মঠ থাকি। তাহলে দেখো, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, কোনটা আগে হওয়ার কথা তোমার মনে হচ্ছে, আই ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড লুক ফর ফুড, আমি আকাশে উড়ে বেড়াই এবং খাদ্যের সন্ধান করে থাকি। তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ অল ডে বসেছে, তাহলে এই কাজ এটা লেখার পর আমরা এটা লিখবো, ঠিক আছে? দেখো, আই ফ্লাই in the sky and look for food. তারপর বাকি কোনটা থাকলো, I am active all day, I am active all ডে। তাহলে দেখো আমি কি লিখেছি, এলোমেলো করে সেন্টেন্স দেওয়া ছিল, আমি সাজিয়ে লিখেছি, তোমরাও কিন্তু এভাবে লিখবে। এই গেল হচ্ছে একটা স্টাইল। পরে আসে হচ্ছে বিনঙে। বিনঙে কি লিখেছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি ওয়ার্ডগুলো এলোমেলো করে দিয়েছি, এ বি সি ডি ই নং দিয়ে। দেখো, ফার্মার, ফুড, এ গ্রোস, এ প্লেন, পাইলট, ফ্লাইস, এ নাও, ইজ, মান্থ, ইট, হোয়াট, লাইক, ফ্রুট, আই, স্টুডেন্ট, গুড, এম, আই, এ। এগুলো কি এলোমেলো করে ওয়ার্ড দিয়েছি না আমি, তা তোমাদের কিভাবে সাজিয়ে লিখতে হবে, তো তোমরা কিভাবে লিখবে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা তো সবাই বুঝেছো, এটা আমি মুছে দিচ্ছি।
নং দিয়ে তোমরা অবশ্যই ABCD দিবে। ABCD কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, দেখো ফার্মার ফুড এ গ্রোস, তাহলে এ ফার্মার কি হয় বলো, এ ফার্মার গ্রোস ফুড। এখন একটু খেয়াল করো তো এখানে কি চিহ্ন দেয়া আছে, আমাদের এখানে ফুল স্টপ চিহ্ন দেয়া আছে, তাহলে আমরা এখানে কি চিহ্ন দেব, ফুল স্টপ চিহ্ন দেব। এখন দেখো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে এ কি ছোট হাতে দেওয়া ছিল না, কিন্তু ম্যাম যখন লিখেছি তখন এ কি দিয়েছি, বড় হাতে দিয়েছি। কেন দিয়েছি বলো, কারণ আমরা জানি পাংচুয়েশনের নিয়মে এ যখন আমরা কোনো সেন্টেন্স শুরু করব তার প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। এর জন্য আমরা এখানে এটা বড় হাতে লিখেছি। দেখো এক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে, এক্ষেত্রে আমাদের পাংচুয়েশনের বিষয়টাও কি মাথায় রাখতে হবে। এবারে আসে হচ্ছে বি নম্বরে। দেখো বি নম্বরে কি লেখা আছে, এ প্লেন পাইলট ফ্লাইস এ, তাহলে কি হয়, এ পাইলট ফ্লাইস এ প্লেন, এ পাইলট ফ্লাইস এ প্লেন। কি চিহ্ন দেয়া, ফুল স্টপ দেয়া, তাহলে আমরা কি চিহ্ন দিব, ফুল স্টপ দিব। তারপরে আসা হচ্ছে সি নং। দেখো সি নং কি লিখেছে, নাও ইজ মান্থ ইট হোয়াট, তাহলে কি যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে কি হবে, হোয়াট ইজ মান্থ ইট নাও, এখন কি মাস, বা হোয়াট মান্থ ইজ ইট নাও। লাস্টে কি চিহ্ন দেয়া, সবাই একটু খেয়াল করো, প্রশ্নবোধক চিহ্ন দেয়া, তাহলে আমরা এখানে কি দেব, প্রশ্নবোধক চিহ্ন দেব। আরেকটা বোঝার উপায় হচ্ছে হোয়াট মান্থ ইজ ইট নাও, এটা একটা প্রশ্ন করছি, তাহলে প্রশ্ন করলে আমরা কোন চিহ্ন বসাবো, প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এবারে আসে হচ্ছে ডি নং। দেখো ডি নং কি লিখেছে, লাইক ফ্রুট আই, তাহলে কি হয়, আই লাইক ফ্রুট। এবং অবশ্যই ফুল স্টপ দিবে, যে চিহ্নটা দেয়া থাকবে সেই চিহ্নটা কিন্তু অবশ্যই দিবে, এবং এই ক্ষেত্রে কিন্তু পাংচুয়েশনের ব্যবহারটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, এবারে আসে হচ্ছে ই নং। দেখো ই নং কি লিখেছে, স্টুডেন্ট গুড এম আই এ, তাহলে কি হয় এটা বলো, আই এম এ গুড স্টুডেন্ট। দেখো আই এম এ গুড স্টুডেন্ট। তাহলে দেখো বি রঙে থাকলে আমরা কিভাবে লিখেছি, এ রঙে থাকলে আমরা কিভাবে লিখেছিলাম, তাহলে আমাদেরকে কিভাবে আসতে পারে, দুইভাবেই আসতে পারে, তবে এইভাবে বেশি আসে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে খুব যে যাই পড়ি না কেন আমাদের সিলেবাস অনুসারে যে চ্যাপ্টারগুলো আসুক না কেন সেখানে আমরা পাংচুয়েশন এবং রিঅ্যারেঞ্জের উপযোগী করে ভালো করে পড়ে নেব, কারণ কোথা থেকে রিঅ্যারেঞ্জ পাংচুয়েশন চলে আসে আমরা কিন্তু বলতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার বলছি, ভালো করে রিঅ্যারেঞ্জ এবং পাংচুয়েশনের ব্যবহারটা ভালো করে শিখতে হবে। এটা কোনো নির্দিষ্ট পড়া নেই যে এখান থেকে আসবে এরকম কিছু না। তাহলে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা পড়বো, আমি আবারও বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন ভালো করে রিঅ্যারেঞ্জ এবং পাংচুয়েশন দুটোই ভালো করে শিখে নেব। ঠিক আছে, তো আশা করি সবাই আমার ক্লাসটি আজকে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই, নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পড়াবো। সবাই তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি বের করো। দেখো আমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়া ছিল অধ্যায় 6 বায়ু থেকে। 36 পৃষ্ঠায় দেখো অধ্যায় 6 বায়ু আছে। তোমরা সবাই অধ্যায় 6 36 পৃষ্ঠা বের করো। আমাদের প্রথম সেমিস্টারে পড়া ছিল প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। এখন আমরা ষষ্ঠ অধ্যায় থেকে পড়া শুরু করব। দেখো এখানে আছে বায়ু। আমরা জানি বায়ু মানে কি। বায়ু মানে কি সবাই বলো তো? বায়ু মানে হচ্ছে বাতাস। এখানে দেখো লেখা আছে বায়ু পরিবেশের একটি উপাদান। বায়ু পরিবেশের কি একটি উপাদান। এখান থেকে তোমাদের শূন্যস্থান আসতে পারে বায়ু পরিবেশের কি, বায়ু পরিবেশের উপাদান, বা প্রশ্ন আসতে পারে বায়ু পরিবেশের কি উপাদান। শূন্যস্থানে থাকবে বায়ু পরিবেশের একটি ড্যাশ কি, এখানে কি হবে উপাদান। দেখো এখানে আছে উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন।
উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন। তাহলে ড্যাশ মানে খালি ঘর, ড্যাশ দিয়ে আমরা খালি ঘরকে বুঝাই। তাহলে এখানে যদি থাকে উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য ড্যাশ প্রয়োজন, মানে কি বায়ু প্রয়োজন। এটা আবার প্রশ্নও আসতে পারে, উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য কি প্রয়োজন। দেখো এইভাবে আমাদের ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থান আসতে পারে। তারপরে দেখো নিচে কি বলছে, বায়ু কি, বায়ু আমাদের প্রয়োজন কেন। এই দুইটা প্রশ্নের উত্তরই দেখো উপরে আছে, বায়ু কি, বায়ু পরিবেশের একটি উপাদান। তারপরে দেখো আছে বায়ু আমাদের প্রয়োজন কেন, উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এই যে দেখো এখানে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই দুইটার উত্তর কি উপরে আছে। এখন দেখো এখানে আছে 1 নাম্বার, আমাদের চারপাশে বায়ু, আমাদের চারপাশে বায়ু। আমাদের চারপাশে বায়ু থাকলেও বায়ু আমরা দেখতে পাই না। তোমরা সবাই জানো বায়ু হচ্ছে বাতাস, বাতাস আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। বাতাস আমাদের গায়ে লাগলে আমরা অনুভব করতে পারি যে বাহিরে বাতাস বইছে, কিন্তু আমরা বাতাস দেখতে পাই না। এখানে দেখো একটি প্রশ্ন আছে, আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারবো, আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারবো। এখানে দেখো একটা কাজ দেওয়া আছে, বায়ুর উপস্থিতি অনুভব করা। কি আছে, বায়ুর উপস্থিতি অনুভব করা। কি করতে হবে, এখানে দুইটা কাজ আছে, কাজ 1 কাজ 2। 1 নম্বরে আছে, একটি পলিথিনে বায়ু ভর্তি করে ব্যাগের মধ্যে ব্যাগের মুখ সুতা দিয়ে বাঁধো। একটা পলিথিনে তুমি বাতাস ঢুকিয়ে বায়ু ঢুকিয়ে ব্যাগের মুখ কি সুতা দিয়ে বাঁধো। বায়ু ভর্তি ব্যাগটি ছুঁড়ে দাও, চাপ দাও, আঘাত করো এবং নড়াচড়া করো। বায়ুর যে পলিথিন মানে ব্যাগটি যে তুমি সুতা দিয়ে বাঁধলা, বাঁধার পরে ব্যাগটি ফুলে কি এরকম হয়ে গেছে না, বড় হয়ে গেছে। এখন ব্যাগটি কি উপরে ছুঁড়ে দাও, চাপ দাও বা আঘাত করো এবং নড়াচড়া করো। এভাবে তুমি তোমার হাত বা শরীরে কি অনুভব করো তা বর্ণনা করো। যদি এটা আমি উপরে ছেড়ে দিই তাহলে কি এটা উঠতে থাকবে, যদি চাপ দিই কি বায়ুর একটা ফুলা ফুলা ভাব অনুভব করা যাবে। এমনিতে পলিথিনটা যেরকম থাকে ধরতেই মিশে যায়, তখন কি একটা ফুলা, চাপ দিলে মিশতে চাইবে না সহজে। তাহলে এভাবে দেখো আঘাত করলে কি শব্দ হবে, বা যদি আমরা ফাটিয়ে ফেলি তখন কি পলিথিনটা চুপসে যাবে, আর এমনিতে কি পলিথিনটা ফুলা থাকবে। তাহলে এইভাবে দেখো বায়ু ভর্তি ব্যাগটি ছুঁড়ে দাও, চাপ দাও, আঘাত করো এবং নড়াচড়া করো। নড়াচড়া করলেও কি আমরা ভিতরে একটা কিছু অনুভব করতে পারি। এভাবে তুমি তোমার হাত অথবা শরীরে কি অনুভব করো তা বর্ণনা করো। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, দেখবে কিরকম লাগে। আচ্ছা, কাজ 2 এ দেখো কি আছে, পাশের চিত্রের মতো বায়ু ভর্তি ব্যাগটি পানিতে ডুবাও। একটা পলিথিনে বা একটা ব্যাগে তোমরা বায়ু ভর্তি মানে বাতাস ভর্তি করে বায়ু ভর্তি ব্যাগটি পানিতে ডুবাও। 2 নম্বরে আছে, সুতা দিয়ে বাঁধা ব্যাগের মুখ খুলে ব্যাগ থেকে বায়ু বের করে দাও। ব্যাগটার মুখ প্রথমে কি সুতা দিয়ে বাঁধা ছিল, এখন কি পানিতে ডুবিয়ে ব্যাগের মুখটা কি খুলে দাও, খুলে বায়ু বের করে ছেড়ে দাও। তুমি যা দেখেছো বর্ণনা করো। পানিতে যদি আমরা একটা ব্যাগ ফুলিয়ে সেটা যদি বাতাস ঢুকিয়ে সেটা যদি ছেড়ে দেই মুখটা খুলে, তখন দেখবা কি পানিতে বুদবুদ আওয়াজ হচ্ছে। ওই যে পানিতে বাতাসটা গেল, বাতাসটা যাওয়ার পরে কি পানিতে ফুলকো ফুলকো বড় বড় ফুটা ফুটা হয়ে বের হয়ে আসছে। তাহলে পানিতে কি বুদবুদ একটা আওয়াজ হয়। এইরকম ভাবে 2টা কাজ দেওয়া আছে, এই 2টা কাজ তোমরা বাসায় করে দেখবে কিরকম লাগে। আচ্ছা, এখন দেখো সার সংকেত। এখানে আছে আমরা বায়ু দেখতে পাই না, আমরা কি দেখতে পাই না, আমরা সেটাই কি আছে সার সংকেত। আমরা বায়ু দেখতে পাই না, আমরা কি দেখতে পাই না, বায়ু দেখতে পাই না। এখান থেকে তোমাদের শূন্যস্থান আসতে পারে, আমরা ঢেঁড়স দেখতে পাই না, আমরা বায়ু দেখতে পাই না। আবার প্রশ্ন আসতে পারে, আমরা কি দেখতে পাই না, আমরা বায়ু দেখতে পাই না। দেখো, কিন্তু বাতাসে ফুলানো ব্যাগ ছুড়াছুড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি। ওই যে আমরা আগের পৃষ্ঠায় পড়লাম 36 পৃষ্ঠায়, বাতাসে একটা ফুলানো পলিথিন ব্যাগ ছেড়ে দিলে তা কি চাপ দিলে কি বায়ুর অনুভব করা যায়। এভাবে কি আমরা বায়ু যে আছে সেটা অনুভব করতে পারি। পানির ভিতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয়ে উপরে উঠে আসে। দেখো এখানে আমরা বলেছিলাম যে পানির ভিতরে বায়ু ছেড়ে দিলে কি বুদবুদ হয়ে উপরে উঠে আসে। দেখো এখানে উপরে একটি ছবি দেওয়া আছে, আমরা বুদবুদের মধ্যে বায়ু খুঁজে পাই। এই যে দেখো একটি ফুলানো ব্যাগ পানির ভিতরে
ঢুকিয়ে পরে কি সুতাটা খুলে পানিতে ছেড়ে দিলে দেখো ফুটো ফুটো কি বাতাস বের হচ্ছে, দেখো এখানে আঁকা আছে। এইভাবে কি কি বায়ুর উপস্থিতি আমরা বুঝতে পারি। হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করতে পারি। দেখো এখানে 3 নম্বরে একটি ছবি আছে, একটা ছেলে একটা মেয়ে কি টেবিলের উপরে কিছু কাগজ ছড়িয়ে রেখে হাত পাখা দিয়ে বাতাস করছে এবং কাগজগুলো কি এক পাশে সরে যাচ্ছে। এভাবে কি আমরা বুঝতে পারি যে বায়ু আছে, বায়ুর উপস্থিতির কারণে কি সেগুলো নড়ছে। আমরা জানি আমাদের চারপাশে বায়ু আছে, কারণ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে। যখন বাতাস বয় তখন কি বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়তে থাকে, পরে গাছের পাতা কি ঝরে ঝরে পড়তে থাকে। আর কোন কোন অবস্থায় আমরা বুঝতে পারি আমাদের, এখন প্রশ্ন হচ্ছে কোন কোন অবস্থায় আমরা বুঝতে পারি আমাদের চারপাশে বায়ু আছে। তাহলে দেখো এখানে 3টা অবস্থা দেওয়া আছে। আমরা বুদবুদের মধ্যে বায়ু খুঁজে পাই, সাইকেল চালানো, হাত পাখার বাতাসে কাগজের টুকরো উঠছে। এইভাবে কি আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পাই। দেখো এখানে আছে আলোচনা, এই চিত্রটি দিয়ে আমরা কি বুঝতে পারি যে এটা হচ্ছে আলোচনা। পাশে লেখা আছে আলোচনা। এখন দেখো 2টা আলোচনা দেওয়া আছে। 1 নম্বরে আছে তুমি বায়ুর উপস্থিতি অনুভব করো এরকম 5টি অবস্থার একটি তালিকা তৈরি করো। আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পারি এরকম কি একটি তালিকা তৈরি করতে হবে। কতটি অবস্থা নিয়ে? 5টি অবস্থা নিয়ে। তোমরা লিখতে পারো সাইকেল চালালে বায়ুর উপস্থিতি বোঝা যায়। দেখো এখানে একটি মেয়ে সাইকেল চালাচ্ছে এবং বাতাসে তার চুলগুলো কি উঠছে। এটা দেখে আমরা শিওর ভাবে বলতে পারি যেখানে বাতাস আছে, বাতাস আছে বলেই কি তার চুলগুলো এভাবে উঠছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারি যে বাতাস আছে। বা হাত পাখার বাতাসে কাগজের টুকরো, বা আমাদের বাড়িতে যে ফ্যান থাকে ওইটাতে কি বাতাস থাকে, বাতাস থাকাতে আমরা কি একটু ঠান্ডা অনুভব করতে পারি। এরকম ভাবে বাতাসের কিছু বা বায়ুর উপস্থিতি অনুভব করে এরকম 5টি অবস্থার একটি তালিকা তৈরি করো। এখন দেখো 2 নম্বরে আছে তালিকাটি নিয়ে তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো। তোমার সহপাঠী মানে তোমার সাথে যারা পড়ে বা বাড়িতে যারা আছে তুমি তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে পারো। এখানে দেখো 1 নম্বরে তুমি বায়ুর উপস্থিতি অনুভব করে এরকম 5টি অবস্থার একটি তালিকা তৈরি করো। এটা তোমাদের HW থাকবে, তোমরা 5টি অবস্থার কথা কি উল্লেখ করবে। এখন দেখো 2 নম্বরে যে তালিকাটি তোমার সহপাঠীর সাথে আলোচনা করো, এটা তোমরা বাসায় যারা আছে তাদের সঙ্গে কি আলোচনা করে দেখবে তারাও কি নতুন নতুন বাতাস আছে বা বায়ু আছে এরকম কয়েকটি অবস্থার কথা তোমাকে বলতে পারে। এখন দেখো এখানে আছে বায়ুর গুরুত্ব। বায়ুর গুরুত্ব কি? বায়ু সবখানি আছে। বায়ু কোথায় আছে? বায়ু সবখানি আছে। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। উদ্ভিদ খাদ্য তৈরিতে কি ব্যবহার করে? উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। এটা তোমাদের শূন্যস্থানও আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমাদের শূন্যস্থানও আসতে পারে এবং প্রশ্নেও আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নে। উদ্ভিদ খাদ্য তৈরিতে কি ব্যবহার করে, বা উদ্ভিদ খাদ্য তৈরিতে ড্যাশ ব্যবহার করে? উত্তর হবে বায়ু ব্যবহার করে। মানুষ সহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। মানুষ সহ মানে আমরা যে মানুষ, আমরা সহ যত সকল প্রাণী আছে বা যত উদ্ভিদ আছে তাদের শ্বাসকার্যে কি বায়ু ব্যবহার করে। এভাবে জীবদের বেঁচে থাকার জন্য বায়ু খুবই প্রয়োজন। জীবদের বেঁচে থাকার জন্য কি বায়ু খুবই প্রয়োজন। এই যে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, জীবের বায়ু প্রয়োজন। একটা মেয়ে তার মুখ কি হাত দিয়ে চেপে বন্ধ করে রেখেছি। যদি আমরা কতক্ষণ এইভাবে নিঃশ্বাস বন্ধ করে রাখি তাহলে কি আমরা দম ছাড়তে না পেরে কি আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা মারাও যেতে পারি। তাই এখানেও দেখো জীবের বায়ু প্রয়োজন। যদি বাতাস আমাদের মধ্যে না ঢুকে বা কতক্ষণ যদি আমরা নিঃশ্বাস ছাড়তে না পারি তাহলে কি আমরা মারা যেতে পারি। তাহলে জীবের জন্য বায়ু খুবই প্রয়োজন। এখন দেখো নিচে আছে বায়ুর ব্যবহার। মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। মানুষ বিভিন্নভাবে কি ব্যবহার করে? মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। এটা তোমাদের শূন্যস্থান থাকতে পারে। সাইকেল ও গাড়ির চাকায় গ্যাস ব্যবহার করা হয়। সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। নৌকা পালে বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে। নৌকা যে পাল তোলা নৌকা থাকে এর মধ্যে কি বাতাস বয় বলে কি নৌকাটা কি সুন্দরভাবে চলাচল করতে পারে, পানিতে চলাচল করে। গরম লাগলে আমরা বায়ুর সাহায্যে শরীর ঠান্ডা করি, যেমন ফ্যানের বাতাসে, এসির বাতাসে আমরা কি শরীর ঠান্ডা করি।
এটাও কি একটা বায়ু। বায়ু প্রবাহ উইন্ড মিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে উইন্ড মিল। এটা কি বায়ু প্রবাহ উইন্ড মিলের চাকাটা যে ঘুরিয়ে কি হয়, বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে। দেখো এভাবে আমরা 37 পৃষ্ঠা পর্যন্ত রিডিং করলাম। এখন দেখো 38 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে। কাজে কি বলছে, বায়ুর উপাদান। প্রশ্ন, বায়ুর কি কি উপাদান আছে? বায়ুর কি কি উপাদান আছে? এখন দেখো কাজটা হচ্ছে, বায়ুতে আগুন জ্বলে। বায়ুতে কি জ্বলে? আগুন জ্বলে। যা যা প্রয়োজন, কি কি প্রয়োজন এই বায়ুতে যে আগুন জ্বলে, এই পরীক্ষাটি করার জন্য আমাদের প্রয়োজন ঢাকনাওয়ালা দুটি কাচের বোতল, মোমদানিতে বসানো দুটি ছোট মোমবাতি, আগরবাতি ও দেশলাই বক্স। কি করতে হবে তোমরা বইয়ের মধ্যে খেয়াল করো। দেখো আছে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। বোতল ক খ, মোমবাতির কি পরিবর্তন হয়েছিল, আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল। এখন দেখো 2 নম্বরে আছে বোতল দুইটির ভিতরে তলদেশে মোমবাতি বসাও। বোতল যে দুইটা বোতল নিয়েছো তুমি, দুইটা বোতলের তলদেশে মানে ভিতরে একবারে নিচে তোমরা কি মোমবাতি বসাও। 3 নম্বরে আছে মোমবাতি জ্বালাও। কি করবে তোমরা? মোমবাতি জ্বালাও, কিছু সময় জ্বলতে দাও। মোমবাতিটা বসায় আমরা কি মোমবাতিটা জ্বালাবো, জ্বালানোর পরে কিছু সময় জ্বলতে দিব। তারপর দেখো 4 নম্বরে আছে বোতল কয়ের মুখে ঢাকনা দাও। এখানে দেখো এটা হচ্ছে বোতল ক, এটা হচ্ছে খ। ক মানে ঢাকনা সহ বোতল, যে বোতলের ঢাকনা আছে সেটা হচ্ছে ক, আর ঢাকনা ছাড়া বোতল হচ্ছে খ। এখন দেখো কয়ের মুখে ঢাকনা দাও এবং খয়ের মুখ কি খোলা রাখবে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা কি খোলা রাখবো। এখন দেখো 5 নম্বর হচ্ছে শিক্ষকের সহযোগিতায় একজন শিক্ষার্থী একটি আগরবাতি জ্বালিয়ে বোতল কয়ের মুখের কাছে খুব কাছে ধরো। মুখের উপরে খুব কাছে ধরো। একটি আগরবাতি জ্বালিয়ে তোমরা কি বোতল কয়ের মুখের উপরে খুব কাছে ধরো। আরেকজন শিক্ষার্থী আরেকটি আগরবাতি জ্বালিয়ে বোতল কয়ের মুখের উপরে খুব কাছে ধরো। তোমরা খেয়াল করো, এখানে দেখো একটি মোমবাতিটা ভিতরে আছে, বাহিরে কি একটি আগরবাতি ধরিয়ে কি বোতলের একবারে মুখের কাছে ধরা হলো। দেখো মোমবাতিটি জ্বলার সময় বোতল এবং মোমবাতি ধরবে না। সতর্কতা, মোমবাতি জ্বলার সময় যখন মোমবাতি জ্বলবে তখন কি বোতল এবং মোমবাতি ধরবে না, কারণ সেটা কি গরম থাকে, গরমে তোমার হাত পুড়ে যেতে পারে। এখন দেখো 6 নম্বরে আছে বোতল দুটির মধ্যে মোমবাতি জ্বলা এবং ধোঁয়া কোন দিকে যায় লক্ষ্য করো। তুমি যা দেখলে তা ছকে লিখো। মোমবাতির আগরবাতিটা দেওয়ার পরে মোমবাতি জ্বলা এবং ধোঁয়া কোন দিকে যায় তা তুমি লক্ষ্য করবে এবং তুমি যা দেখলে ছকে লেখো। এটা তোমাদের একটা কাজ দেওয়া আছে, এটা তোমরা বাসায় করার চেষ্টা করবে। যদি তোমরা ভয় পাও তাহলে করবে না, কারণ এটাতে যদি হাত পুড়ে যায় তাহলে সমস্যা হতে পারে। তোমরা দেখো এইভাবে কি বায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন দেখো 38 পৃষ্ঠার আরেকটি কাজ দেওয়া আছে, এগুলো আমাদের আগামী ক্লাসে আমরা পড়বো। আজকে আমাদের পড়া ছিল 38 পৃষ্ঠা পর্যন্ত, 39 পৃষ্ঠা আমরা পরের ক্লাসে পড়ব। তাহলে তোমাদের আজকের SW হচ্ছে 37 পৃষ্ঠার 1 আলোচনা 1। তুমি বায়ুর উপস্থিতি অনুভব করো, এরকম 5টি অবস্থার একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? আর তোমরা আজকের পড়া এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।